পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। আবারও জানি রাখি, সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। এছাড়াও এমনটাও জানা গিয়েছে তিনি রাজনীতিতে থাকতে চান না, এমনও ইচ্ছা প্রকাশ করেছেন যাদবপুরের সাংসদ। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে? দেবযানী, তোমার কাছে যেটা জানতে চাইছিলাম যে হঠাৎ করে সাংসদ পদ থেকে ইস্তফা কেন দিলেন মিমি, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে দুপুরে বিধানসভায় মিমি দেখা করতে এসেছিলেন যাদবপুরের সাংসদ। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয় এবং তারপরে মিমি বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন যে তিনি তার লোকসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা গ্রহণ করেননি বলেই জানিয়েছেন মিমি। তবে তিনি যে রাজনীতিতে আর থাকতে রাজি নন, এমনকি তার যাদবপুরে তিনি টিকিট পাবেন না বলে যে জল্পনা তৈরি হচ্ছিল, কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল সংবাদ মাধ্যমে, তিনি সেই জল্পনা নিজে উড়িয়ে দিয়ে নিজেই জানিয়েছেন যে তিনি নিজেও এবারে প্রার্থী হতে চান না এবং সেটার সবকিছুই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সুপ্রিমোকে জানিয়েছেন এবং তার রাজনীতি থাকার যে কোনো ইচ্ছাই নেই। তিনি যে উপশ্রদ্ধ হয়ে গিয়েছেন রাজনীতিতে, তিনি বলছেন যে তিনি এই রাজনীতির জগতের মানুষ নন, তার অন্য একটা জগৎ রয়েছে, এই রাজনীতির সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছেন না। তো সেখান থেকে তিনি এই একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের কথা তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। তার ইস্তফা যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করে তাহলে লোকসভার স্পিকারকে তিনি তার ইস্তফা সাংসদ পদ থেকে ইস্তফা সেটা তিনি পাঠিয়ে দেবেন। দেখো, কয়েকদিন ধরেই এই জল্পনা চলছিল যে মিমি হয়তো তিনি তৃণমূল থেকে তার সাংসদ পদ থেকে সরে যেতে পারে, তৃণমূল হয়তো ছাড়তে পারে। তার কারণ যেটা দুদিন আগে আমরা দেখেছি যে সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটি সদস্য পদ থেকে মিমি চক্রবর্তী ইস্তফা দিয়েছিলেন এবং তার লোকসভা কেন্দ্র যাদবপুরের অধীনস্থ যে স্বাস্থ্য কেন্দ্রের তিনি চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যানের পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছিলেন। ফলে তার পদ থেকে একটা জল্পনা চলছিল যে তিনি হয়তো সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন, এমনকি তিনি তৃণমূলও ছাড়তে পারেন বলে তিনি এমনটাই কিন্তু খবর রটেছিল। আজকে যেটা দেখা গেল, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন। তবে এখনো তিনি তৃণমূলের মেম্বার রয়েছেন বলেই তিনি জানিয়েছেন। সেই মেম্বার থেকে সেই যে তার সদস্য পদ থেকে, দলের সদস্য পদ থেকে তিনি ইস্তফা এখনো দেননি বলেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এবং সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে রাজনীতিতে না থাকলেও তার যে সমাজ সেবামূলক কাজ সেগুলো তিনি চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে সুপর্ণা তিনি এটাও দাবি করেছেন যে এই দেশের যে সমস্ত সাংসদরা রয়েছে তাদের যে এমপি যাদের টাকা খরচ হয়েছে নিজ নিজ তাদের লোকসভা কেন্দ্রে, সেখানে তার নাম সবার প্রথমেই রয়েছে। অর্থাৎ তিনি তার দায়িত্ব গত 5 বছরে তার সংসদীয় এলাকায় সম্পূর্ণভাবে পালন করেছেন, কিন্তু তিনি রাজনীতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না বলেই এখান থেকে তিনি নিজেকে সরিয়ে নিতে চান বলে উনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সুপর্ণা, ধন্যবাদ দেবযানী। যেমনটা জানা গেল যে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মমতা দ্বারস্থ হয়েছিলেন মিমি চক্রবর্তী। তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে রাজনীতি নাকি তার জন্য না। জল্পনা তৈরি হয়েছিল আগেই, এবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। যদি এখনো পর্যন্ত তা গ্রহণ করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আর ভোটে লড়তে চান না বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, মিমি আর রাজনীতিতেই থাকতে চান না, এমনটাই কিন্তু সূত্রের খবর। লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে মিমি চক্রবর্তী ঠিক কি জানিয়েছেন দেখুন। আমার যেটা বলার সেটা তো ডেফিনেটলি আমি সুপ্রিমোর সাথেই বলবো বলে আজকের দিনটার জন্য ওয়েট করা। আর যদি প্রেস কন করে বলার থাকতো তাহলে অনেক দিন আগেই বলে দিতাম। আর আমার আর দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি। বাট এটা অনেকের, আমি জানি না কেন, এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি।
কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া, তুমি কিছু করো না করো। আর মিমি চক্রবর্তী এমন একটা মানুষ, আপনারা সবাই আছেন এখানে সাক্ষী, যদি আমি কিছু খারাপ কাজ করতাম, যদি আমি কিছু বাজে কাজ করতাম বা করেছি, সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখাতে হতো, মানে দেখানো হতো। কিন্তু তা সত্ত্বেও যখন চারটে জল্পনা কল্পনা, তা সত্ত্বেও যখন চারটে গালাগাল, র্যান্ডম গালাগাল, মানে তুমি কারো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করেনি, কিন্তু তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। আই এম নট আ পলিটিশিয়ান, নট উইল আই এভার বি আ পলিটিশিয়ান। আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি। আমি কিছু চ্যানেলে এটাও বলবো, আমি থ্যাংক ইউ টু অল দ্য চ্যানেলস ফর পুটিং আউট দ্য রাইট নিউজ। আর আপনারা জানেন যে আমি কোনো দিন কারো এগেনস্টে নেভার, নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলের এগেনস্টেও কোনো দিন কোনো খারাপ কথা বলিনি। আর বললে নিশ্চয়ই আপনাদের রেকর্ডে থাকবে, সেটা আপনারা ডেফিনেটলি দেখাতে পারেন। কিন্তু খারাপ কথা শুনেছি, কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনছি? আমি কি কিছু খারাপ কাজ করেছি? কিছু লোকের আমি দেখি যে আমার আমার পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা ব্যথা। তো তাদের সূত্রে এটা বলতে পারি, মানে এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন এক মাস, তখন লোকে বলবে যে ও সাংসদ তো দিল্লিতেই থাকে, এইখানে তো কোনো কাজ করে না। এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে অ্যাটেন্ডেন্স নেই। কিন্তু আমাদের তো আরেকটা প্রফেশন আছে যেটাকে আমাদের ব্যালেন্স করতে হয়। সো আমাদের মতো মানুষরা যারা মিডিয়ার সামনে সবসময়, সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে, তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে। কিন্তু আমার আবার একটাই প্রশ্ন, আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি। মানুষকে পরিষেবা দিয়েছি, কোমর অবধি জলে নেমে ভাঙড়ে ত্রাণ দিয়েছি, আমফানে লোকের পাশে দাঁড়িয়েছি, কেউ সেটা ডিনাই করতে পারবে না। আমফানে ত্রাণ দেওয়ার থেকে কোভিডে মানুষের বাড়ি বাড়ি ওয়ার্ড ব্লকে গিয়ে শুধু ডিএমের সাহায্য নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাহায্য তো নিয়েইছি, এবং নিজের ফান্ড থেকে, এবং আমার জলপাইগুড়ির বাড়ি থেকে। আমি তো এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনারা জানেন না। তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো, কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কার দরিয়া মে ডাল। আমি যে স্টেট থেকে দাঁড়াই, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি আমার দলের, যে দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানো, সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। সেটা কবে দেবেন? সেটা দিদি অ্যাকসেপ্ট করলে, যেদিন দিদি অ্যাকসেপ্ট করবেন সেদিন। আপনি কি ভোটে নেক্সট স্যুট না, হয়তো সবার এভরিওয়ানস ডেস্টিনেশন ইজ নট পলিটিক্স। হ্যাঁ, আমি আগে 2022-এ একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে। তখন দিদি বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট। অ্যান্ড তারপরে যাই হোক, বললাম দিদি বাচ্চার মতো করে ভালোবাসে, অ্যাজ আ কিড শি লাভস আস। আজকে উনি কি বললেন? দিদি কি বললেন? সেটা দিদি, আমি তো সেটা আপনাদের কি করব। আপনি পাঠাবেন? সরি, দিদি যদি অ্যাকসেপ্ট করলে তবেই না পাঠাবো। আপনি কি পার্টির মেম্বারশিপ তো এখনো আপনার রয়েছে? এখনো তো রয়েছে, হ্যাঁ। মানে পার্টি তো আমাকে ছাড়িনি এখনো, বলছি। আপনি কি তাহলে রাজনীতিকে আলবিদা জানাচ্ছেন পুরোপুরি? সেটাই বলছে। আমি লিগালি যা যা করার, আমার যা যা পদ থেকে লিগালি ইস্তফা দেওয়ার, আমি ধরুন আপনি ধরুন একটা কলেজ থেকে রেজিগনেশন দিচ্ছেন, আপনি চান যে আপনি রেজিগনেশনটা দিতে চান, কিন্তু আপনার প্রিন্সিপাল সেটা অ্যাকসেপ্ট না করলে কি হবে? আপনার রেজিগনেশনটা হবে না তো। ম্যাথ ইজ অ্যাজ সিম্পল, রাইট স্যার? সো আই এম স্পিকিং দ্যাট।